ভেক্টর অধ্যায়ে আজকে আমরা ভেক্টর বিভাজন নিয়ে আলোচনা করব। তো এর আগে তোমাদের ত্রিভুজ সূত্র, ভেক্টর যোগের সামান্তরিক সূত্র, বহুভুজ সূত্র পড়ানো হয়েছে। এই সব অংশে তোমরা দেখেছো যেমন ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, এতে দেখেছো দুটি ভেক্টর যোগ করে একটি ভেক্টর পাওয়া যায়। এবার আমরা এর উল্টোটা ভাবতে পারি কিনা দেখা হবে, মানে একটি ভেক্টরকে একাধিক অংশে ভাগ করা যায় কিনা। ঠিক আছে, একটি ভেক্টরকে একাধিক অংশে ভাগ করা যায়, সেই পদ্ধতির নাম হচ্ছে ভেক্টর বিভাজন। তাহলে এখানে কি করা হয়, একটি ভেক্টরকে একাধিক অংশে ভাগ করা হয়, যে অংশগুলো ভাগ করা হয় সেগুলোর নাম হচ্ছে উপাংশ, কম্পোনেন্ট, মূল ভেক্টরের উপাংশ, উপাংশ ভেক্টর। ঠিক আছে, তো দেখো এখানে একটা মূল ভেক্টর আছে আর, এই ভেক্টরকে দুটি উপাংশে দেখো এখানে একটা ভেক্টর আর, এই ভেক্টরকে দুটো অংশে ভাগ করা গেছে, হচ্ছে এ আর বি, এই দুটো অংশে ভাগ করা হয়েছে। এখন তাহলে আর এর উপাংশ হবে এ আর বি, এটা মূল ভেক্টর, এ আর বি হলো আর এর উপাংশ। এখন উপাংশ হলে এদের লব্ধি মানে এ আর বি এর লব্ধি আর হবে। ঠিক আছে, তাহলে উপাংশ হতে গেলে উপাংশগুলোর লব্ধি কিন্তু মূল ভেক্টরের সঙ্গে সমান হবে। এখন আর কে দুইয়ের বেশি উপাংশে বিভাজন করা যায়, কিন্তু আমাদের এখন আলোচনা করা হবে দুটি উপাংশ নিয়ে। তাহলে আর কে এ আর বি এই দুটি উপাংশে বিভাজন করা হয়েছে। তাহলে এটা হলো উপাংশ, এটাও একটা উপাংশ আর এর। এবার আমরা এ আর বি এর মান কত হয়, আর এরা এই এ আর বি এর মান কত হয় আমরা নির্ণয় করব। ঠিক আছে, সেটা করার জন্য দেখো এখানে সামান্তরিক সম্পূর্ণ করা আছে। দেখো ধরা গেল যে আর এর সঙ্গে মানে আর এর সাথে আলফা কোণ করে আছে এ, আর আর এর সাথে বিটা কোণ করে আছে বি। মানে এ উপাংশ আর এর সাথে আলফা কোণ করেছে, বি উপাংশটি আর এর সাথে বিটা কোণ করেছে। তো এখন ত্রিভুজের একটা ধর্ম তোমরা আগে অঙ্কে পড়েছো। ধরো এটা একটা ত্রিভুজ এ বি সি, প্রচলিত নিয়ম হচ্ছে এ কোণের সামনের বাহুর নাম দেয়া হয় এ, বি কোণের সামনের বাহুর নাম দেয়া হয় বি, আর সি কোণের সামনের বাহুর নাম দেয়া হলো সি। যদি এটা হয় তাহলে ত্রিভুজের ধর্মাবলী থেকে পাওয়া যায় যে এ বাই সাইন এ, মানে এই যে কোণ এ এর সামনের বাহু, বাহু বাই কোণের সাইনের অনুপাত, এগুলো সব ধ্রুবক হবে। সাইন বি সমান সি বাই সাইন সি, এটা ত্রিভুজের ধর্মে পাবে। অঙ্ক বইয়ে তোমাদের পড়তে হবে, প্রমাণও করবে। তাহলে এটা ত্রিভুজের ধর্ম থেকে পাওয়া যায়। এবার দেখো এই রীতিটা আমরা এখানে প্রয়োগ করব। তার জন্য কি করছি দেখো, ধরছি মূল ভেক্টরটা ও এ, আর এর উপাংশটাকে লেখালো ও বি, এটার নাম দেখালো ও সি। ঠিক আছে, দেখো এই কোণ বিটা, কিন্তু এটা কি বলা হলো সমান্তরিক সম্পন্ন করা হয়েছে। তাহলে এটা যদি বিটা হয় এই কোণটাও হবে বিটা, আর এই কোণ কত হবে, এটা হবে 180 মাইনাস আলফা প্লাস বিটা। দেখো এই কোণ হবে
ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে এই দুটোর যোগফল আলফা প্লাস বিটা, এই কোণটার মান হবে 180 মাইনাস আলফা প্লাস বিটা। ঠিক আছে, এবার দেখো এই নিয়ম প্রয়োগ করে আমি ওখান থেকে কি লিখতে পারবো। দেখো এই ভেক্টরটা এ ও বি ভেক্টর এ, তাহলে এর মান কত, শুধু এ দৈর্ঘ্যটা হচ্ছে এ, তখন আর ভেক্টর চিহ্ন থাকছে না। এই দৈর্ঘ্য, এটা বি ভেক্টর, তাহলে এই দৈর্ঘ্যটা বি, এখানে যদি এই দৈর্ঘ্য লিখি তাহলে বি, আর ভেক্টর চিহ্ন দিলে বি ভেক্টর, মানে বি এ, এই ভেক্টর হচ্ছে বি ভেক্টর, দৈর্ঘ্য কত, শুধু বি। তাহলে ও এ বি এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো, ও এ বি ত্রিভুজের ক্ষেত্রে কি লেখা যাবে, দেখো এই রীতি প্রয়োগ করে লেখা যাবে। দেখো এ বাই এ যে বাহু, তার সামনের কোণ কি বিটা, তাহলে এ বাই সাইন বিটা সমান, দেখো বি বাহু, তাহলে লিখলাম বি বাই সাইন এর সামনের কোণ আলফা, সাইন আলফা সমান, এই বাহুটা এটা ভেক্টর আর, কিন্তু এর দৈর্ঘ্য কত আর, তাহলে আর বাই সাইন সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা। দেখো লেখা যাবে এ বাই সাইন বিটা সমান বি বাই সাইন আলফা সমান আর বাই, দেখো এটা 180 মাইনাস থিটা হলে সাইন থিটাই হয়, তাহলে লেখা যাবে সাইন আলফা প্লাস বিটা। দেখো এখান থেকে আমি যখন এ এর মান বের করতে চাইছি, তাহলে এই দুটো সমান করব, তা থেকে কি লেখা যাবে, দেখো এ বাই সাইন বিটা সমান আর বাই সাইন আলফা প্লাস বিটা, তা থেকে কি লেখা যাবে, এ সমান হবে আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। ঠিক আছে, এ সমান এটা পাওয়া গেল। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে দেখো এই দুটো সমান করব, সমান করে কি পাওয়া যাবে, দেখো বি সমান পাওয়া যাবে, তাহলে এটা এখানে যাবে আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। ঠিক আছে, তাহলে দেখো উপাংশগুলি মূল ভেক্টরের সাথে কত কোণ করেছে যদি জানা থাকে, তাহলে উপাংশগুলির মান কত হবে এখান থেকে পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এই রীতিতে একটি ভেক্টরকে ভেঙে দুটি উপাংশ পাওয়া যাবে, তাদের মান কত হবে নির্ণয় করা যাবে। এখন দেখো যদি আলফা আর বিটা এদের যোগফল 90 ডিগ্রি হয়, মানে উপাংশগুলি পরস্পর লম্ব হয়, তাদের বলা হয় লম্ব উপাংশে বিভাজন। তো আলফা প্লাস বিটার সমান যদি 90 ডিগ্রি হয়, মানে 90 ডিগ্রি হলে তখন এগুলো কি হবে আমরা হিসাব করব। দেখো বি সমান ছিল এটা, এখন আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি। তো দেখো যদি আমরা যে কোনো একটা কোণের মানের মাধ্যমে প্রকাশ করি, ধরো আলফা কোণটাই যেন জানা আছে, তাহলে বিটাটাকে আলফার মাধ্যমে প্রকাশ করব, যে কোনো একটা কোণের মাধ্যমে প্রকাশ করছি, আর দুটো যোগফল 90 ডিগ্রি, তাহলে বিটার জায়গায় 90 মাইনাস আলফা লিখব। ঠিক আছে, তাহলে সমীকরণগুলো কি হবে, দেখো এর জায়গায় হবে তাহলে এ আর সাইন বিটা আছে 90 মাইনাস আলফা বাই সাইন 90 ডিগ্রি, এটা হবে দেখো এটা 1 আর এটা হচ্ছে cos আলফা
তাহলে আর cos আলফা, আর বি সমান হবে দেখো আর sin আলফা। আলফার জায়গায় 90 মাইনাস বিটা লিখছি না, কারণটা হচ্ছে আলফাটাই ধরেছি প্রমাণ যে ওটা জানা আছে, আলফার মাধ্যমে সব প্রকাশ করা আছে। sin 90 ডিগ্রি এটা হবে আর sin আলফা। তাহলে দেখো এই উপাংশগুলো পরস্পর লম্ব, তাহলে একটা ভেক্টরকে পরস্পর লম্ব দুটি উপাংশে যদি ভাঙা হয় সেই বিভাজন পদ্ধতির নাম হবে লম্ব উপাংশে বিভাজন। আর লম্ব উপাংশগুলির মান কেমন হবে সেটাও কিন্তু এই সমীকরণ থেকেই পাওয়া গেল। তা সত্ত্বেও আমরা লম্বভাবে এঁকে নিয়ে এইগুলোই যে পাওয়া যাবে আমরা দেখাবো, ঠিক আছে। তাহলে প্রথমে সাধারণ নিয়মে আলফা আর বিটা কোণ করে থাকলে উপাংশগুলো কত হবে তার মান নির্ণয় করা গেল। এবার এই সমীকরণে আলফা প্লাস বিটা এরা 90 ডিগ্রি, তাহলে উপাংশগুলোর মান কি হবে পাওয়া গেল। এই বিভাজন পদ্ধতির নাম লম্ব উপাংশে বিভাজন। আমরা এরপর আলাদাভাবে লম্ব উপাংশে বিভাজন যে উপাংশগুলো এই মান পাবে মানে এই মান হবে সেটা আমরা দেখাচ্ছি। দেখো এখানে যেভাবে ছিল একটু লিখে রাখি, এটা ছিল আর, এটা ছিল এ, এটা ছিল বি, এটা ছিল আলফা, এই কোণ ছিল বিটা। তো আমাদের লেখা ছিল এ সমান আর cos আলফা সমকৌণিক বিভাজন হলে আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি হলে এইরকম ছিল, বি সমান আর sin আলফা এরকম তো পাওয়া গেছে, ঠিক আছে। এবার আমরা এটা লম্ব উপাংশে বিভাজনের সাথে দেখাবো। এই হচ্ছে মূল ভেক্টর আর, পরস্পর লম্ব দুটি উপাংশ এ আর বি, তাহলে পরস্পর লম্ব দুটি উপাংশকে বিভাজন করা হয়েছে, এই কোণ হয়েছে আলফা, ঠিক আছে। এটা এ, তাহলে এই দৈর্ঘ্য কত এ, এটা বি, এই দৈর্ঘ্য বি, এই দৈর্ঘ্য কত হবে এটা হবে বি, এই ভেক্টরটা হচ্ছে বি ভেক্টর, ঠিক আছে। এবার দেখো প্রথমে এই এ আর আর এর মধ্যে সম্পর্ক, তো এখানে লিখতে পারি দেখো cos আলফা সমান এ বাই আর, এই দৈর্ঘ্য আর, এটা আর ভেক্টর, তাহলে দৈর্ঘ্য যে ভেক্টরের মান সেটা হচ্ছে আর, তাহলে এখান থেকে পাওয়া যাবে এ সমান আর cos আলফা। আবার দেখো sin আলফা সমান লম্ব বাই অতিভুজ বি বাই আর, তাহলে বি সমান আর sin আলফা, ঠিক আছে। তাহলে দেখো ওখানে সাধারণভাবে বিভাজনের যে রীতি নেওয়া হয়েছিল তাতে আলফা বিটার মান 90 ডিগ্রি হলে বসিয়ে দেওয়ার পর যে ফল পাওয়া গেছে আমরা এইভাবে ভেঙেও দেখলাম একই বিষয় পাওয়া গেল। তো এই বিভাজন পদ্ধতির নাম হচ্ছে লম্ব উপাংশে বিভাজন, ঠিক আছে। এখানে একটা বিষয় মনে রাখবে যে একটা ভেক্টর ধরে এইদিকে আছে এফ, তার সাথে কোণ করা হয়েছে থিটা, এইদিকে একটা উপাংশ পেতে চাইছে, তাহলে একটা ভেক্টর এফ তার সাথে থিটা কোণ করে যে দিক আছে সেই দিকে এই ভেক্টরের উপাংশ কত এটা অঙ্ক করতে গিয়ে বারবার কাজে আসবে। দেখো যেদিকে কোণ বলা আছে, দেখো এ এর সাথে কোণ বলা ছিল সেই দিকের উপাংশ হচ্ছে cos, এ সমান আর cos আলফা ছিল, যেদিকে কোণ বলা আছে সেই দিকের উপাংশ হচ্ছে cos, তাহলে এই দিকের উপাংশ হবে f cos থিটা, ঠিক আছে। আর এর লম্ব দিকের উপাংশ সেটা হবে sin থিটা। তাহলে কোনো ভেক্টরকে তার যেদিকে কোণ বলা আছে সেই দিকের উপাংশ পাওয়া যাবে cos দিয়ে, যেমন এখানে লিখেছি f, এই দিকের উপাংশ হবে f cos থিটা। বিভিন্ন সময় গাণিতিক সমস্যার সমাধান করতে গিয়ে
একটা ভেক্টরের কোনো দিকে উপাংশগত এর প্রয়োজন হবে, সেক্ষেত্রে মূল ভেক্টর আর ওই যেদিকে উপাংশ চাইছি সেই দিকের কোণ জানা থাকলে এই রীতি প্রয়োগ করে ওই দিকে উপাংশের মান পেয়ে যাব। আর তার লম্ব দিকে উপাংশ কত হবে সাইন দিয়ে। ঠিক আছে, তাহলে এই দিকের উপাংশ হবে সাইন থিটা। ঠিক আছে, এটা পরে দেখবে বিভিন্ন কাজে আসছে। এবার দেখো এই থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে কি হবে? থিটা 0 ডিগ্রি মানে এই উপাংশ এই দিক বরাবর, দেখো এই কোণটা 0 মানে এটাই দিকে, তাহলে থিটা 0 ডিগ্রি। থিটা 0 ডিগ্রি মানে এই উপাংশ, ধরো এটাকে আমরা যদি এ লিখি, এটা এই দিক বরাবর, তাহলে তখন ওই উপাংশ এ উপাংশের মান এ সমান হবে এ cos 0 ডিগ্রি সমান কত হবে এ। তাহলে মূল ভেক্টর আছে এইদিকে এ, উপাংশটাও এইদিকে হবে এফ, এফ উপাংশের মান ওই একই দিক বরাবর হবে। তাহলে উপাংশ ভেক্টর আর মূল ভেক্টর তখন একই হয়ে যাবে যদি থিটাটা 0 ডিগ্রি হয়। ঠিক আছে, আর এর লম্ব দিকে উপাংশ সেটা কত হবে? সেটা দেখো সাইন 0 হবে। ওটা তো সাইন থিটা ছিল, লম্ব দিকে উপাংশ সাইন থিটা, তাহলে লম্ব দিকে উপাংশ কত হবে? সেটা হবে 0। লম্ব দিকে উপাংশটা ধরো যদি বি হয় তাহলে বি সমান এ সাইন 0 ডিগ্রি। 0 ডিগ্রি বলতে থিটাটা তো এখানে এই লম্ব কোণ তো নয় আমাদের হিসাবে, এই কোণ নিয়ে হিসাব হচ্ছিল না, এই থিটা, এই যে এখানে থিটা ছিল তার জন্য সাইন থিটা। তো দেখো এই কোণ থিটা হলে এখানে সাইন থিটা ব্যবহার করা হচ্ছে, তো এই কোণ 0 তাহলে এখানে সাইন 0 হলো 0। তাহলে থিটা যদি 0 হয় তাহলে উপাংশটা মূল ভেক্টরের সঙ্গে সমান হলো আর একই দিক হলো, মূল ভেক্টরটাই হলো মূল উপাংশ। তার লম্ব দিকে উপাংশ কত? সেটা হলো 0, আর কোনো দিকে উপাংশ থাকছে না। আর যদি থিটা 90 ডিগ্রি হয়, থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে দেখো এ সমান এফ cos থিটা, এ সমান এ cos 90, এটা কত 0। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, দেখো এই ছবিটা আবার আঁকি, এই এটা এর সাথে লম্ব ভাবে এই দিকে আছে, এই কোণ হচ্ছে থিটা। তাহলে এ উপাংশ হয়ে গেল 0, তাই বি কত হবে? বি হবে এফ সাইন 90 ডিগ্রি, তাহলে এ, তখন এ 0 কিন্তু বি হয়ে গেল এফ। যাকে এখান থেকে একটা বিষয় মনে রাখো যে মূল ভেক্টর এফ যদি 0 ডিগ্রি কোণে উপাংশ বের করতে চাই, সেই উপাংশটা হবে মূল ভেক্টরটাই, আর যদি লম্ব দিকে উপাংশ চাই সেটা হবে 0। তাহলে মূল ভেক্টরের লম্ব দিকে কোনো উপাংশ থাকে না, ভেক্টরের লম্ব দিকে উপাংশের মান 0। ঠিক আছে, যাক তাহলে ভেক্টর বিভাজন, ভেক্টরের লম্ব উপাংশে বিভাজন, এগুলো কি? আর কোনো একটা ভেক্টরকে কোণ বলে দেওয়া থাকলে ওই কোণের দিকে উপাংশ কত হবে তা তোমরা নির্ণয় করতে পারবে। তোমরা একটা প্রশ্ন করতে যে পৃথিবীর চারিদিকে চন্দ্র আবর্তন করছে, এতে চন্দ্র আর পৃথিবীর মধ্যে ক্রিয়াশীল বল মানে মহাকর্ষ বল, যেটা পৃথিবীর ক্ষেত্রে নাম হচ্ছে অভিকর্ষ বল, তো এই অভিকর্ষ বল কোনো কার্য করে কি? তো উত্তরটা পড়েছিলে না। তো সেটা উপাংশ বিভাজনের রীতিতে কিভাবে পাওয়া যেতে পারে একবার দেখো। ধরো এটা আছে পৃথিবী আর এখানে আছে চন্দ্র, পৃথিবী চন্দ্রের চতুর্দিকে আবর্তন করছে। তো চন্দ্র আর পৃথিবীর মধ্যে যে বল কাজ করছে
মহাকর্ষ বল পৃথিবীর ক্ষেত্রে নাম হলো অভিকর্ষ বল। তো সেই অভিকর্ষ বল কাজ করছে এদের সংযোগী রেখা বরাবর পৃথিবীর দিকে, পৃথিবীর একবারে কেন্দ্রের দিকে। তো চন্দ্রের গতির অভিমুখ এই দিকে, বল এফ এই দিকে আছে। দেখো গতির অভিমুখ স্পর্শক বরাবর হবে, স্পর্শক আর স্পর্শ বিন্দুর হবে ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়, তাহলে এই কোণ 90 ডিগ্রি। তাহলে এফ এর এই যে সরণের অভিমুখ এই দিকে উপাংশ হচ্ছে এ ফর 90, এটার মান কত? 0। তাহলে এর গতির অভিমুখে এই বলের কোনো উপাংশ নেই, গতির দিকে কোনো বল কাজ করছে না। তাহলে গতির লম্ব দিকে বল কাজ করলে গতির অভিমুখে ওই বলের উপাংশ 0। তাহলে গতির অভিমুখে কোনো বল কাজ করছে না, বলকে সরণ দিয়ে গুণ করে কার্য পাওয়া যাবে। তাহলে দেখো গতির অভিমুখে যেহেতু কোনো বল নেই, তাহলে এই বল কোনো কার্য করে না। এক্ষেত্রে বল এর গতির জন্য কোনো ভূমিকাই নেই, কারণ ওইদিকে বলের উপাংশ নেই। তাহলে এক্ষেত্রে অভিকর্ষ বল কোনো কার্য করে না। অভিকর্ষ বল হবে কার্যহীন বল। এর গতির ক্ষেত্রে অভিকর্ষ বল হলো কার্যহীন বল।